স্টুডেন্টস, এর আগে তোমাদের সাথে আমি সায়েন্সের চ্যাপ্টার 1টা আলোচনা করেছিলাম। আশা করি তোমরা অনেকেই সেটা দেখেছো। যদি না দেখে থাকো তাহলে দেখবে আমার প্লেলিস্ট করা আছে সায়েন্সের, ওখান থেকে চাইলে তোমরা চেক করতে পারো আর ভিডিওটা দেখতে পারো। তো আজকে আমি সেকেন্ড যে চ্যাপ্টারটা তোমাদের এই ফার্স্ট সামেটিভে আছে ওটা নিয়ে আলোচনা করছি, সবাই মন দিয়ে শুনো। তো দেখো এটা কী বলেছে, চ্যাপ্টারটার নাম হচ্ছে ফোর্সেস অ্যাক্টিভ উইদাউট কন্ট্যাক্ট, মানে যে ফোর্সগুলো আমাদের কন্ট্যাক্ট ছাড়া অ্যাক্টিভ, মানে কন্ট্যাক্ট ছাড়াই কাজ করে। ঠিক আছে, তো এই চ্যাপ্টারটা কিন্তু একটু আগেরটার থেকে তুলনামূলক একটুখানি টাফ আছে। তো সবাইকে আমি রিকোয়েস্ট করবো যে একটু সবাই মন দিয়ে শুনো, না হলে কিন্তু বুঝতে প্রবলেম হবে। ঠিক আছে, তো দেখো শুরু করা যাক কী বলেছে। তো আমরা জেনেছি এর আগের যে ক্লাস 6-এ তোমরা পড়েছো যে একটা বল উপর থেকে নিচে চলে আসে, কেন ফেললে না, কারণ হচ্ছে আর্থের গ্র্যাভিটির জন্য। তো আর্থ সমস্ত সব অবজেক্টকেই পুল করে উইথ গ্র্যাভিটেশনাল ফোর্স। তাহলে এই লাইনটা আন্ডারলাইন করবে, গ্র্যাভিটেশনালের তলায় আন্ডারলাইন হবে। ঠিক আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক আসতে পারে একটা শর্ট কোয়েশ্চেন। ঠিক আছে, তো তাই জন্যেই যখন আমরা একটা হাতের উপরে বই রাখি তখন যত বেশি ওয়েট বাড়বে সেটার উপর যদি আরও কটা বই রাখি তাহলে আর্থের যে টানটা আমরা বেশি অনুভব করব। তাই তো নিচ থেকে যে টানছে আর্থটা সেটা বেশি অনুভব করব, বা আর্থের গ্র্যাভিটেশনটা আমরা বেশি অনুভব করব। এর আগের সব চ্যাপ্টারে আমরা আর্থের পুলটাকে নোটিস করেছি স্প্রিং ব্যালেন্সের সাহায্যে। এই ব্যালেন্সটা কি করে না, মেজার করে ওয়েটস অফ অবজেক্টস, তাই তো। এরপর দেখো এবার আসছে তোমাদের গ্র্যাভিটেশনের ডেফিনেশন। তো এটা অবশ্যই ভালো করে পড়বে। দেখো কি বলেছে, যে আর্থ যে শুধুমাত্র সমস্ত অবজেক্টকে নিজের কাছে টানে তা না, কিন্তু এটাও হয় যে ইউনিভার্সে, মানে আমাদের মানে ইউনিভার্স তো জানো, ইউনিভার্সে আমাদের যে কোনো দুটো পার্টিকেল বা অবজেক্ট বলতে পারো একে অপরকে টানে সেম পরিমাণে, বা অফ ফোর্স, সেম পরিমাণ ফোর্স দিয়ে অ্যালং আ স্ট্রেট লাইন জয়েনিং দেম, মানে একটা স্ট্রেট লাইন যেটা জয়েন করছে সেরকমভাবে টানে। ঠিক আছে, এই ফোর্সটাকেই বলা হয় গ্র্যাভিটেশন। তার মানে আমরা জানলাম যে শুধুমাত্র যে নিজের দিকে টানে আর্থ সেটা না, এটা ইউনিভার্সে যে কোনো দুটো যদি অবজেক্ট থাকে সেটাতেও সেম ফোর্সটা কাজ হবে। হলো, তো এবার দেখো গ্র্যাভিটিটা কি না, আর্থের গ্র্যাভিটেশনটাকেই বলা হয় গ্র্যাভিটি। তাহলে এটাও পড়ে নেবে গ্র্যাভিটির মানে কি। ঠিক আছে, নেক্সট এবার আসছে দেখো গ্র্যাভিটির একটা ডেফিনেশন। দ্য গ্র্যাভিটেশন দ্যাট অপারেটস বিটুইন দ্য আর্থ অ্যান্ড এনি আদার অবজেক্ট নিয়ারার টু ইট ইজ কল্ড গ্র্যাভিটি, মানে যে গ্র্যাভিটেশন ফোর্সটা আমাদের অপারেট মানে রান করে, কাজ করে আর্থের মধ্যে আর অন্য কোনো বস্তুর মাঝখানে, যেটা আর্থের কাছাকাছি আছে সেটাই হলো গ্র্যাভিটি। এটা কে আবিষ্কার করেছিলেন না, এটা তোমরা সবাই জানো, আইজ্যাক নিউটন আবিষ্কার করেছিলেন। আর এইটার ম্যাথামেটিক্যাল ইকুয়েশনটা এবার সবাই মন দিয়ে দেখো আর লক্ষ্য করো। দেখো ইকুয়েশনটা হলো এফ ইকুয়ালস টু জি ইন্টু ডট মানে ইন্টু, উপরে নিউমারেটারে m1 ইন্টু m2 ডিভাইডেড বাই ডি স্কোয়ার। ঠিক আছে, ডি ইন্টু ডিকে বলা হয় ডি এর স্কোয়ার, যেখানে এফ হচ্ছে গিয়ে আমাদের গ্র্যাভিটেশনাল ফোর্স, m1 আর m2 হচ্ছে গিয়ে মাস অফ 2 পয়েন্ট অবজেক্ট, মানে দুটো পয়েন্ট অবজেক্টের মাস, ডি হচ্ছে এই দুটো পয়েন্ট অবজেক্টের মধ্যে যে ডিস্টেন্সটা স্ট্রেট লাইন দিয়ে জয়েন করলে বেরোয় সেইটা। এখানে মনে রাখতে হবে যে জি হচ্ছে কি না, ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা টার্ম। আচ্ছা, এবার দেখো কেন এটাকে ইউনিভার্সাল কনস্ট্যান্ট বলা হয়, এটা মনে রাখবে কারণ দ্য ভ্যালু অফ জি রিমেন্স কনস্ট্যান্ট এভরিওয়্যার ইন দ্য ইউনিভার্স। তার মানে আমাদের ইউনিভার্সের সমস্ত জায়গায় এই জি এর ভ্যালুটা সেমই থাকে। তো আমরা ক্যালকুলেট করে দেখেছি এসআই সিস্টেম অনুযায়ী জি এর ভ্যালুটা আসে এই যে দেখো 6.67 ডিভাইডেড বাই 10⁻11, মানে 10টাকে 11 বার মাল্টিপ্লাই করলে যেটা আসে। এসআই ইউনিট অফ ফোর্স হচ্ছে কত, নিউটন, আর ডিস্টেন্স হচ্ছে গিয়ে কত, ডি স্কোয়ার হচ্ছে গিয়ে মিটার স্কোয়ার। কেন না, ডি হচ্ছে ডিস্টেন্সের ইউনিট, এসআই ইউনিট হচ্ছে মিটার, মানে মিটার ইন্টু মিটার, মিটার স্কোয়ার হলো, ডিভাইডেড বাই m1 ইন্টু m2, মাস কিসে হয় এসআই ইউনিটে না কেজিতে হয়, তো
তাহলে m1 ইন্টু m2 মানে কেজি ইন্টু কেজি, তার মানে কেজির স্কোয়ার। আচ্ছা, এই যে ফর্মুলাটা জি এর বেরোলো, এটা কিন্তু উপরে আমরা এক্ষুনি যে পড়লাম ফোর্সের ফর্মুলা, সেখান থেকেই বার হচ্ছে। কিভাবে একটুখানি দেখে নাও, অনেকে হয়তো এটা বুঝতে পারোনি যে এটা কোত্থেকে আসলো। তো তাদের উদ্দেশ্যে বলছি, দেখো উপরের ইকুয়েশানটা কি আছে, এফ ইকুয়ালস টু জি ইন্টু m1 ইন্টু m2 ডিভাইডেড বাই ডি স্কোয়ার। মানে এই পুরো ইকুয়েশানটাকে আমরা এভাবেও লিখতে পারি, জি এর সাথে মাল্টিপ্লাই করা আছে m1 m2, আর পুরোটার তলায় ভাগ রয়েছে ডি এর স্কোয়ার। তো এখান থেকে দেখো জি ইন্টু, আমি যেভাবে বলছি এখন খাতায় করবে, না হলে কিন্তু বুঝতে পারবে না। এবার তাহলে এখান থেকে জি m1 m2 বাই ডি স্কোয়ারটাকে আমরা লিখতে পারি ইকুয়াল টু এফ। এইবার দেখো তাহলে পরের লাইনে করবে অর দিয়ে কমা দিয়ে, জি ইন্টু m1 ইন্টু m2টা তাহলে কি হবে না ইকুয়াল টু দিয়ে এফের সাথে মাল্টিপ্লাই হয়ে যাবে ডি স্কোয়ার। কেন না নিচে ডি স্কোয়ারটা ডিভাইড ছিল, ওইদিকে সাইনের উল্টো দিকে গেলে ইকুয়াল টু সাইনের ওই দিকে গেলে ইন্টু হয়ে গেল, ঠিক আছে, ডিভাইড ছিল ইন্টু হয়ে যাবে। আর এবার দেখো নেক্সট লাইনের কি লিখবো, অর জি ইকুয়ালস টু এফ ইন্টু ডি স্কোয়ার ডিভাইডেড বাই m1 ইন্টু m2। কেন এটা হলো না m1 ইন্টু m2টা জি এর সাথে ইন্টু হিসেবে রয়েছে, তো ওইদিকে যদি পাঠাতে চাই ইকুয়েশানের ইকুয়াল টুর ওইদিকে, তাহলে এফের তলায় চলে আসবে। এইভাবে এই জি এর ফর্মুলাটা আমরা পেয়েছি, ঠিক আছে। তো এরমভাবে জি এর মানটা বেরোলো 6.67 বাই 10⁻11 নিউটন মিটার স্কোয়ার বাই কেজি স্কোয়ার। এই ফর্মুলাটা এই মানটা সবাই মনে রেখো, ঠিক আছে। তো এবার দেখো আমরা এর আগের ক্লাসে জিওগ্রাফিতে পড়েছিলাম যে কোনো অবজেক্টকে যদি ছোড়া হয় আর্থের সারফেস থেকে, তার মিনিমাম ভেলোসিটি মানে যেটার স্পিড উইথ ডাইরেকশন, সেটা কত থাকবে না 11.2 কিলোমিটার পার সেকেন্ড ওভারকামস দ্য গ্র্যাভিটেশনাল পুল অফ দ্য আর্থ। মানে কোনো বস্তুর যদি মিনিমাম এই স্পিডটা থাকে, স্পিড নয় ভেলোসিটি অ্যাকচুয়ালি, কারণ ডাইরেকশনও আছে, তো তাহলে সেই অবজেক্টটা উপরে যদি যায় তখন সেটা কি করবে না ওভারকাম করবে গ্র্যাভিটেশনাল পুল অফ দ্য আর্থ। ওভারকাম করার অর্থ কি না গ্র্যাভিটেশনাল পুল অফ আর্থটা আর কাজ করবে না ওই অবজেক্টটার উপরে, যদি 11.2 কিলোমিটার পার সেকেন্ডে কোনো অবজেক্ট উপরের দিকে উঠে যায়। হলো। তো এই জন্যেই আমরা জানি যে আর্থের থেকে যখন রকেট উপরে যায় ইউনিভার্সে, তখন গ্র্যাভিটির থেকে এসকেপ করতে পারে, মানে বেরোতে পারে। হলো। এইবার দেখো তোমাদের কি আছে, নেক্সট দেখো, let the distance along a straight line between two particles of mass m1 m2, এই ফর্মুলাটা আমরা জানলাম, f equals to g into m1 into m2 divided by d square। ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, যেটা কিনা জি, হচ্ছে গিয়ে একটা কনস্ট্যান্ট। যদি মাস অফ m1 আর m2 কনস্ট্যান্ট থাকে, তাহলে কি জি m1 m2র কোনো চেঞ্জ হবে? হবে না। কেন না তিনটে জিনিসই কনস্ট্যান্ট হয়ে গেল, কনস্ট্যান্ট মানে সেম থাকে। তাহলে যদি এবার ডি এর ভ্যালুটা বাড়ানো হয়, মানে ডি মানে ডিস্টেন্স বিটুইন দ্য টু পার্টিকেল, সেটাকে যদি বাড়ানো হয়, তাহলে ম্যাগনিটিউড অফ এফটা নিশ্চয়ই চেঞ্জ করবে। তো এটা তো তোমরা নিশ্চয়ই আশা করি বুঝতে পারছো। কেন না দেখো এফটার ভ্যালু কি জি ইন্টু m1 ইন্টু m2 ডিভাইডেড বাই ডি স্কোয়ার। তো আজকে জি ইন্টু m1 ইন্টু m2 যদি কনস্ট্যান্ট থাকে, মানে ভ্যালুটা চেঞ্জ না হলো, ডিভাইডেড বাই ডি স্কোয়ারের ভ্যালুটা চেঞ্জ যদি হয়, তাহলে এফের ভ্যালুটাও চেঞ্জ হবে। কেন না ডি এর ভ্যালুটা তো অন্তত চেঞ্জ হচ্ছে, যদি সেটাও না হতো তাহলে হতো না। কিন্তু যেহেতু ডি এর ভ্যালুটা চেঞ্জ হচ্ছে, তাই এফের ভ্যালুটাও দিন শেষে চেঞ্জ হবে, ঠিক আছে। যেমন দেখো এটাকে এরমভাবে মনে করো, ধরো উপরে জি ইন্টু m1 ইন্টু m2 আছে 10, আর নিচে ডি এর স্কোয়ারটা আছে 2, ঠিক আছে। তো তাহলে অ্যান্সারটা কত হয়ে যাবে 5। এবার ডি এর স্কোয়ারের ভ্যালুটা ধরো 5 হলো, তাহলে 10/5 হলে 2 হয়ে যাবে, তাই তো, তার মানে চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। তো দেখো আমরা তো এটা জানি যে ডিনোমিনেটরে যদি কোনো কিছু বাড়ে, তাহলে নিউমারেটরটা যদি কনস্ট্যান্ট থাকে, তাহলে কি হয় না পুরো ফ্র্যাকশনটার ভ্যালুটা কমে যায়, তাই তো। এটা তো তোমরা ম্যাথসে এখনও অবধি শিখেছো এইটুকু, আমি আশা করছি। তাহলে দেখো বলেছে ওই জন্যেই দেন ম্যাগনিটিউড অফ জি ইন্টু m1 ইন্টু m2 ডিভাইডেড বাই ডি স্কোয়ারটা কমে যাবে। কেন না ডি এর ভ্যালুটা নিচে বাড়ানো হচ্ছে তার জন্য। তাই জন্য বলা হবে কি না গ্র্যাভিটেশনাল ফোর্স দুটো পার্টিকেলের মধ্যে সেটা কমে যাবে।
এইভাবে এফটা কমতেই থাকবে যত বেশি ডি বাড়ানো হবে, তাই তো? তো এমন কোনো ভ্যালু কি আছে ডি এর যেখানে এফটা 0 হয়ে যাবে? তো বলেছে দেখো, যত বড় ভ্যালুই হোক ডি এর এফ উইল অলওয়েজ বি আ নাম্বার আদার দ্যান 0। তাহলে এটাও একটুখানি কিন্তু খুব ইম্পর্টেন্ট যে আমরা ডিস্টেন্স বিটুইন টু পয়েন্ট অবজেক্ট যত বেশিই করি, এফটার ভ্যালুটা কিন্তু সবসময় 0 থেকে অন্য ভ্যালুই হবে। তাই জন্য বলেছে যে একটা গ্র্যাভিটেশনের যে প্রভাবটা একটা বস্তুর উপরে, সেটা ইনফাইনাইট ডিস্টেন্স অবধি থাকে, মানে অনেক দূর ডিস্টেন্স অবধি থাকবে, যদিও সেটা কমে যায় যত বেশি ডিস্টেন্সটা বাড়ে, তাই তো? যত বেশি ডিটার ভ্যালু বাড়বে তত এফ এর ভ্যালুটা কমবে, আর এফ মানে এই গ্র্যাভিটেশনাল ফোর্স এখানে, ঠিক আছে? তাই জন্য বলেছে সো দ্য এফেক্ট অফ গ্র্যাভিটি শুড রিমেন আপ টু আ লং ডিস্টেন্স ফ্রম দ্য আর্থ। এই জন্যই আমাদের আর্থ থেকে অনেকটা ডিস্টেন্স অবধি আমরা এফেক্ট অফ গ্র্যাভিটিটা লক্ষ্য করতে পারি। আসলে একটু সার্টেন ডিস্টেন্সের পর গ্র্যাভিটিটা এতটাই কমে যায় যে ইম্পসিবল হয়ে যায় ফিল করা। তাই জন্য আমরা বলতে পারি যে কোনো এফেক্ট নেই গ্র্যাভিটির ওই পয়েন্ট বা ওই ডিস্টেন্সের পর থেকে। তো নিউটনের যে ল অফ গ্র্যাভিটেশনটা আমরা দুটো পয়েন্ট মাসের উপর লক্ষ্য করলাম, কিন্তু আমরা কি সান আর মুনকে পয়েন্ট মাস ধরতে পারবো? তাহলে এখানে কি করে ল অফ গ্র্যাভিটেশনটা ইউজ হচ্ছে? তো দেখো বলেছে যে যদি ডিস্টেন্স দুটো অবজেক্ট বা বস্তুর মধ্যে খুবই বড় হয়, তাদের ডায়ামিটারের চেয়েও বেশি, ডায়ামিটার তোমরা জানো যে যেটা হচ্ছে গিয়ে লংগেস্ট যে লাইনটা, রেডিয়াসের ডাবল যেটা হয় সেইটা, তাহলে সেই দুটো অবজেক্টকে আমরা পয়েন্ট মাস বলতে পারি যতই বড়, ইরেসপেক্টিভ অফ দেয়ার অ্যাকচুয়াল সাইজ, মানে তাদের অ্যাকচুয়াল সাইজ যতই বড় হোক তা সত্ত্বেও। তাই জন্য শেপ অফ আর্থ, সান, মুন আর অন্যান্য যে স্যাটেলাইট আছে অলমোস্ট স্পেরিক্যাল, তাই তো? মানে এদের শেপগুলো মোটামুটি আমরা গোলই ধরে নিই। তো যখন আমরা গ্র্যাভিটেশনাল ফোর্স কম্পিউট মানে ক্যালকুলেট করব, আমরা ধরে নিই যে মাস অফ আ স্পেরিক্যাল অবজেক্টটা কোথায় থাকে না, তার যে মধ্যেখানে, সেখানেই আমরা সাধারণত ধরে নিই, ওখানে ওজনটা আমরা বেশি ধরে নিই। জিওমেট্রিক্যাল সেন্টার মানে ঠিক মধ্যের পয়েন্টটা। তাই জন্য যখন আমরা ক্যালকুলেট করি আর্থের গ্র্যাভিটেশনাল টানটা কোনো অবজেক্টের উপর যেটা আর্থের বাইরে রয়েছে, তখন আমরা ডিটা কোথার থেকে কোথায় ক্যালকুলেট করি? ওই অবজেক্ট থেকে ক্যালকুলেট করি আর্থের সেন্টার অবধি। বোঝা গেল? এইবার দেখো, এবার তোমাদের একটা অঙ্ক আছে যেটা কিনা খুব ইম্পর্টেন্ট, এটা তোমাদের একটু মন দিয়ে দেখতে হবে। দেখো বলেছে কি, মাস অফ একটা পয়েন্ট, দুটো পয়েন্ট অবজেক্টের মধ্যে থেকে একটা মাসটা হচ্ছে গিয়ে ট্রিপলড করা হলো, মানে 3 গুণ করা হলো, আর আরেকটারটা আনচেঞ্জড মানে সেমই রয়েছে। ডিস্টেন্সটা বাড়ানো হলো 5 গুণ। তাহলে ফ্র্যাকশন চেঞ্জটা কতটা হবে গ্র্যাভিটেশনালের পুলের চেঞ্জটা? তো দেখো বলেছে, ধরে নেওয়া হয়েছে যে ইনিশিয়াল মানে স্টার্টিং মাস অফ ইচ অবজেক্ট ওয়াজ এম ইউনিট। এম ইউনিট ধরে নিলাম স্টার্টিং যে মাস এক একটা অবজেক্টের, আর ডিস্টেন্স তাদের মধ্যে ধরে নিলাম ডি ইউনিট। তো ফর্মুলা অনুযায়ী আমরা জানি F1 কী হবে। প্রথম যেটা মানে ইনিশিয়াল লেভেলে ফোর্সটা, গ্র্যাভিটেশনালের ফোর্সের ফর্মুলা হচ্ছে জি ইন্টু m1 ইন্টু m2 ডিভাইডেড বাই ডি স্কোয়ার। তাহলে আসছে দেখো, যেহেতু এখানে m1 ইন্টু m2 দুটোর ভ্যালুই তো সেম, এম দেখো বলে দিয়েছে যে দুটোর মাসই সেম, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি m1 m2কে mই লিখতে পারি, তাই তো? দুটোই m ইন্টু m হয়ে গেল। তাই জন্য দেখো লিখেছে জি ইন্টু m স্কোয়ার ডিভাইডেড বাই ডি স্কোয়ার। বুঝতে পারলে এই জায়গাটা? দ্বিতীয় কেসে যখন বলেছে যে কি না 3 গুণ হয়ে যাবে সেকেন্ড যে অবজেক্টটা তার মাসটা, তাই জন্য দেখো করেছে F2 ইকুয়ালস টু জি ইন্টু এম ইন্টু 3m করেছে, ডিভাইডেড বাই, আর ডিস্টেন্সটা বলেছে 5 গুণ ইনক্রিজ হয়ে যাবে, তাই 5d তার হোল স্কোয়ার করা হলো। তাহলে এখান থেকে কি পাওয়া যাচ্ছে না, ইকুয়াল টু জি ইন্টু 3m স্কোয়ার ডিভাইডেড বাই 5 ইন্টু 5 25 ডি স্কোয়ার। এবার দেখো, যেহেতু 3/25টা নাম্বার, ওইটাকে আলাদা করে নেওয়া হলো, ইন্টু জি ইন্টু এম স্কোয়ার ডিভাইডেড বাই ডি স্কোয়ারটাকে আলাদা করে লেখা হলো। এইটার আরেকটা কারণ কি না, দেখো উপরেই F1-এর ভ্যালুটা হচ্ছে জি ইন্টু এম স্কোয়ার বাই ডি স্কোয়ার, তো জি ইন্টু এম স্কোয়ার বাই ডি স্কোয়ারটাই এখানে F1।
তাই এটাকে আমরা লিখতে পারি 3/25 F1। তাহলে এখান থেকে বুঝতে পারলাম আমরা যে দ্য গ্র্যাভিটেশনাল পুল উইল বি 3/25 টাইমস অফ দ্যাট অফ দ্য প্রিভিয়াস, মানে আগের যে ফোর্সটা আছে সেইটার 3/25 গুণ হয়ে গেল। ঠিক আছে, তো এইভাবে তোমরা এই অঙ্কটাই একটুখানি কঠিন আছে আমি জানি, তো এটা তোমরা কি করতে পারো না, এটা তোমরা নিজে থেকে বাড়িতে চেষ্টা করতে পারো অন্যভাবে। ধরো এটা ট্রিপলড আছে, তোমরা করলে ডাবলড, আর 5 টাইমস আছে ওটাকে 6 টাইমস করে তোমরা চেষ্টা করবে অঙ্কটা করার। আর কত আসছে অ্যান্সারটা আমাকে পরের দিনকে জানাবে কমেন্টে, পরের দিনকে নয় মানে তোমরা এই ভিডিওরই কমেন্টে জানাবে, আমরা তাহলে সেটা সলভ করব আর অ্যান্সারটা চেক করে নেব। হলো এটা। এবার দেখো বলেছে যে তাহলে যে কোনো দুটো অবজেক্ট এই ইউনিভার্সের একে অপরকে অ্যাট্রাক্ট করে একটা সোজা লাইনে, হুইচ ইজ অবটেন্ড বাই জয়েনিং দেয়ার সেন্টার্স। তার মানে আমরা দুটো মধ্যে যেটা লাইনটা জয়েন করি সেটা হচ্ছে তাদের মধ্যে থেকে যে লাইনটা হয়। তাহলে কি এটা বোঝানো হয় যে দুটো অবজেক্ট আর্থের সারফেসের উপরে শুট কোলাইড মানে ধাক্কা খাবে একে অপরের সাথে? কিন্তু এইটা হয় না। ইজ দ্য ল অফ গ্র্যাভিটেশন নট অ্যাপ্লিকেবল টু অবজেক্টস অন দ্য আর্থ সারফেস? তাহলে ল অফ গ্র্যাভিটেশনটা কি আর্থের সারফেসের উপরে যে বস্তুগুলো আছে সেগুলোর উপরে হয় না? এইবার হচ্ছে তোমাদের সেই ক্যালকুলেশনটা, এটাও একটুখানি বুঝতে হবে তোমাদের। তো আজকের মতন আমি এই ভিডিওটা এতটুকুই রাখছি, কারণ খুব বেশি বোঝালে আমি জানি তোমাদের নিতে একটুখানি প্রবলেম হয়ে যায়। তো যেইটুকু পড়ালাম ভালো করে বুঝো, কোনো ডাউট থাকলে বলো। আর ক্লাসটা যদি ভালো লাগে তাহলে আমাকে অন্তত জানিও, বা কেমন লাগছে ক্লাসগুলো, বা অন্তত একটা লাইক করতে পারো। আর একটু হলে তো আরেকটা রিকোয়েস্ট তোমাদের সবার কাছে, যে যারা আমার চ্যানেলের নতুন আর এখনও অবধি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, তাদেরকে একটু রিকোয়েস্ট আমার তরফ থেকে, একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। কারণ দেখো এই ভিডিওগুলো তোমাদের জন্যই করা, আমি চেষ্টা করি রোজ অন্তত দেওয়ার, মাঝে সাঝে সেটা হয়ে ওঠে না, সবারই প্রবলেম থাকে জীবনে। তো যাই হোক, তোমরা ভালো করে বোঝো, এটাই আমার উদ্দেশ্য। কিন্তু তোমরা যদি বেশি সাবস্ক্রাইব করো তাহলে আমি বেশি করে মোটিভেশন পাবো এই ভিডিওগুলো করার। আশা করি তোমরা সেটা বুঝবে সবাই আর আমার পাশে থাকবে। তো আজকের মতন এতটুকুই রাখলাম, আবার নেক্সট ক্লাসে এটা কন্টিনিউ করব। তো সবাই ভালো থেকো, ভালো করে পড়ো। টাটা, নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে।